শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই ভূমিধস পরাজয়ের কারণটা কি? আপনার চোখে কোন কোন কারণ দেখছেন? প্রথমত বাংলাদেশ এক্সিকিউট করতে পারে না এবং শ্রীলঙ্কার তিনটা ডিপার্টমেন্টই বাংলাদেশকে একেবারে আউটপ্লেড করে দিয়েছে। কাগজে কলমে দলের পটেনশিয়াল যেমন থাকুক না কেন, পারফরমেন্সের জায়গায় শ্রীলঙ্কা পুরোপুরি আউটপ্লেড করেছে বাংলাদেশে। খুবই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স বাংলাদেশের জায়গা থেকে। কিন্তু এখান থেকে একটা বিষয় আমি বলবো যে দেখেন, দুজন ওপেনারকে নিয়ে কিন্তু সাম্প্রতিক সময় অনেক কথা হয়েছে। তানজিদ এবং পারভেজ যেমন দুজনে অ্যাটাকিং ক্রিকেট খেলেন এবং এই ব্যাপারেও কথা হচ্ছিল যে একদিন একজন ভালো খেলেন, আরেকদিন আরেকজন ভালো খেলেন এবং অ্যাটাকিং ব্যাটসম্যানরা প্রতিদিন ভালো খেলবেন না। আমাদের যেটা সৌভাগ্যের বিষয় ছিল যে একদিন একজন ভালো খেলছিলেন, আরেকদিন আরেকজন ভালো খেলছেন এবং এরকম ব্যাটসম্যান দুজনেই অ্যাটাকিং আমাদের খুব বেশি ছিল না বা আমরা ওইভাবে খুব বেশি দেখতে পাইনি। কিন্তু কোনো না কোনো একদিন যদি দুইজনই খারাপ খেলেন, অন্যদের সেটা কাভার আপ করে দেওয়ার কথা বা অন্যরা সেটাকে কাভার আপ করবেন। ক্রিকেট এইভাবেই চায় আসলে, সত্যি কথা বলতে। আমি স্টিল এই দুই ওপেনারের প্রতি ইনভেস্ট করতে রাজি। কারণটা হচ্ছে যে এরকম নেচারের ওপেনার তো আমাদের দেশে কখনো আসে না। এখন অন আ গিভেন ডে দুজন একসঙ্গে ফ্লপ করে গেছেন। কদিন আগেও তো তারা ভালোই করছিলেন। কদিন আগেও তানজিদ শ্রীলঙ্কার সঙ্গে একটা 70+ রান করেছেন। ইমনকে আমরা পাকিস্তানের সঙ্গে রান করতে দেখেছি, আবার আরেকদিন তানজিদকে রান করতে দেখেছি। এখন কোনো একটা দিন দুজন একসঙ্গে খারাপ করে গেছেন, এটা তো টিমের অন্য বাকি যারা আছেন ৩, ৪, ৫, ৬, ৭ সবাই মিলে সেটাকে কাভার আপ করে দেওয়ার কথা। বিশ্বের বড় বড় টিমগুলোতে এরকম হয়। এরকম কলাপস করলে যখন টপ অর্ডার থেকে দুজন কলাপস করেন, এরপরের ব্যাটসম্যানরা সেটাকে পুষিয়ে দেন। টেকনিক্যাল জায়গা থেকে যদি আমি বলি তাহলে আমার কাছে বলতে হবে যে ইনিশিয়ালি নুয়ান তুষারের এগেনস্টে আমি জানি না হোমওয়ার্কটা ওইভাবে করা হয়েছে কিনা, কারণ নুয়ান তুষারের এগেনস্টে তো ব্যাপারটা আপনি জানেন যে উনি কোন নেচারে বোলিং করে এবং আপনি বেশ কয়েকবার তাকে ফেস করেছেন, বারংবার ফেস করেছেন। সেই জায়গাটার পরও মুখস্থ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আলটিমেটলি এক্সিকিউশনটা করতে পারেন না। আমি সবসময় টো পজিশনটি নিয়ে একটা কথা বলি, ইনকামিং বল যখন আপনি অ্যাক্রস শেপে যাচ্ছেন তখন টো পজিশনটা খেয়াল রাখতে হবে, টো পজিশনটা স্ট্রেট রাখতে হবে আপনার, যেহেতু আপনি অনসাইডে শট খেলতে যাচ্ছেন। সো আপনি যখন টো পজিশনটা অফ সাইডে রেখে অ্যাক্রস যাবেন এবং ইনকামিং বল খেলবেন, মাথা পড়ে যাবে। তানজিদ তামিমের সেটাই হয়েছে। পারভেজ ইমন চামিরার একটা বেশ ভালো বল ছিল ওই সময়, একদম এক্সেলেন্ট ডেলিভারি এবং ইনিশিয়ালি খুব ভালো জেনারেট করেছেন। সেটার সঙ্গে নেগোশিয়েট করতে পারেননি। বাট চামিরা যে ওই নেচারের বোলিং করেন সেটা আপনি জানেন, আপনাকে এই জায়গাটা ইনিংস বিল্ড করার একটা ব্যাপার ছিল। লিটন তাওহিদ দুজনে মিলে প্রেশার নিয়েছিলেন বেশ ভালো মতো, তাও লিটন প্রেশারটা ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। তাওহিদকে খুব আউট অফ ফোকাস মনে হচ্ছে, সেটা তার রান আউট হওয়ার ধরন। এবং আমার কাছে মনে হয় যে গেল বেশ কিছু ইনিংসের মধ্যে বেশ কয়েকবার তিনি রান আউট হয়েছেন। মাঠে ফিল্ডিংয়ের সময়টাতেও তাওহিদকে খুব বেশি আসলে তার ওই বডি ল্যাঙ্গুয়েজে দেখতে পাওয়া যায়নি। হাসারাঙ্গার এগেনস্টে আমরা যেটা জানি যে মুশফিকুর রহিম হাসারাঙ্গাকে কিন্তু শর্টস খেলে নেগোশিয়েট করতেন, শর্টস খেলে ডিল করতেন। লিটনকেও আমরা দেখেছি এর আগে যেদিন 70+ করলেন সেদিন শর্টস খেলেই হাসারাঙ্গাকে রান করেছেন। আজকে লিটনে কিন্তু মোটামুটি হাসারাঙ্গাকে শট খেলছিলেন। যে শটটা খেলে আউট হয়েছেন আমি সেখানে আই ওন্ট মাইন্ড, কারণ হাসারাঙ্গাকে আপনি শটই খেলবেন। হাসারাঙ্গাকে ডিফেন্ড করতে গেলে সেই জায়গাটা আউট হওয়ার সম্ভাবনা থাকে, পেয়ে বসে গুগলি ডেলিভারিগুলো। অন্য ব্যাটসম্যানদেরকে যেভাবে আসলে হাসারাঙ্গার এগেনস্টে ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলতে দেখেছি আমি একটু ডিসঅ্যাপয়েন্টই হয়েছি, কারণ হাসারাঙ্গাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড খেলার ধরনটাই আসলে শর্টস খেলা। দুষ্মন চামিরা ডেথ ওভার্সে 18তম ওভারটা দুর্দান্ত ওভার করেছেন, একদম খুব চমৎকার ওভার করেছেন 18তম ওভারটা। সেই জায়গাটায় ম্যানেজ করতে পারেন নাই জাকের। আমার কাছে খানিকটা ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে জাকেরের লাস্টের দিকে। আরও কিছু রান হয়তো বা তিনি বের করতে পারতেন, তবে পাওয়ার প্লেতেই ইনিশিয়ালি আমার কাছে মনে হয় যে দুটা উইকেট যখন ইনিশিয়ালি পড়ে গেছে, এই জায়গাটাও কিন্তু একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার যে ড্যামেজ রিপেয়ারের জায়গাটা। আপনি যদি চিন্তা করেন এই শ্রীলঙ্কার এগেনস্টে 2016 এশিয়া কাপে তখনও কিন্তু বাংলাদেশের 0 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল। সাব্বিরের একটা 54 বল 80 রানের ইনিংস ছিল খুব সম্ভবত। সো ওই যে ড্যামেজ তো রিপেয়ার করা, ড্যামেজ রিপেয়ার করাটা ওইটা একদিন যে কোনো একদিন দুজন ওপেনার একসঙ্গে ফ্লপ করে ফেলতেই পারেন, সেটা অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু সেটাকে যখন কোনো টিম ড্যামেজ রিপেয়ারটা করতে পারে, ওইটাই আসলে একটা ভালো টিমের বৈশিষ্ট্য জায়গা। সো আমার কাছে যেটা বলবো যে আবারও দুজন ওপেনার কোনো একদিন ফ্লপ করতে পারেন, কিন্তু ওই প্রেশারটা আলটিমেটলি পরবর্তী ব্যাটসম্যানদের নিয়ে ফেলাটা একটু আমার কাছে মনে হয়েছে, অ্যাপার্ট ফ্রম লিটন বাদ বাকি যারাই ছিলেন তাদের সাথে তারা ওই ড্যামেজটা আসলে কন্ট্রোল করতে পারেননি।